আরে আরে আপু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন। যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এরকম করবেন না প্লিজ, অনুরোধ করতেছি আপনাকে। আরে তুই এত ভয় পাস কেন? আমি কি তোকে বাঘের খাঁচায় নিয়ে যাচ্ছি নাকি? আমি তোকে আড়ালে নিয়ে যাচ্ছি, তোর সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আপু, আমি জানি আপনি সে আগের মতো একই কথা বলবেন যে আমাকে আপনি ভালোবাসেন, আমাকে আপনি বিয়ে করতে চান, কিন্তু এটা সম্ভব না। আপনি কিন্তু সবই জানেন, তারপরও আমার সঙ্গে এরকম করতেছেন। কেন তোকে আমি ভালোবাসতে পারবো না কেন? তোকে আমি কেন বিয়ে করতে পারবো না সেটার জবাব আমাকে এখানে দিয়ে যা। আমার অপরাধটা কি সেটা তো আমাকে বল। আপু, আপনার তো কোনো অপরাধ নেই। আমি হলাম গরিব ঘরের সন্তান। আমার বাবা একজন গরিব, আর আপনি হচ্ছেন কোটিপতি বাপের একমাত্র মেয়ে। আপনার বাবা যদি জানতে পারে আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে, তাহলে আমাকে মেরে ফেলবে। তাই আমি আগে থেকে নিজেকে সাবধান রাখতে চাই। আমি চাই না যে আমার জন্য আমার পরিবারের কোনো ক্ষতি হোক। কেন তোর জন্য, কেন তোর পরিবারের ক্ষতি হবে? আর আমার বাবাকে তো আর সেনাবাহিনী কমান্ডো নাকি যে আমার বাবা তোদেরকে মেরে ফেলবে? তুই এত ভীতু কেন? আমি তোকে ভালোবাসি সেটা তুই বুঝতে পারিস না? বুঝে কি করব বলেন? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস আকাশ পাতাল তফাত। আপনার পরিবারের আমার পরিবার কখনোই এক হতে পারে না। আপনি হচ্ছেন উচ্চ বংশীয় ঘরের মেয়ে, আর আমি হচ্ছি একটা গরিব ঘরের ছেলে। তুই কিন্তু আমাকে চিনিস না। আমি যেটা বলি সেটা কিন্তু করেই ছাড়ি। আর আমি যদি একটা জিনিস পছন্দ করি সেটাকে হাসিল করেই ছাড়ি। তার আগে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না যে আপনার সঙ্গে আমার যায় না? আপনার স্ট্যাটাসটা আপনি একটু দেখেন, আর আমার স্ট্যাটাসটা দেখেন। আমি এখনও বেকার, আর আমার বাবা আপনাদের মার্কেটের দোকানের একটা সামান্য কর্মচারী মাত্র। আপনার বাবা যদি শুনতে পারে যে আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক শুরু হতে যাচ্ছে, তাহলে আপনার বাবার শুরু হওয়ার আগেই আমাদের সবাইকে শেষ করে ফেলবেন। আর আমার বাবা আপনার বাবার খুবই বিশ্বস্ত একজন মানুষ। আমি চাই না যে আমার জন্য আমার বাবা কোনো সমস্যায় পড়ুক। নেহা হচ্ছে এই গ্রামের কোটিপতি ঘরের মেয়ে, আর আকাশ একই গ্রামের গরিব ঘরের একটা ছেলে। আকাশের বাবা নেহার বাবার কাছে চাকরি করে। আকাশরা অনেক গরিব, আর আকাশের বাবার স্বপ্ন তার ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি করে তাদের অভাবের সংসারটা সচ্ছল করে তুলবে। কিন্তু নেহা আকাশের পিছনে পড়ে আছে। সে আকাশকে বিয়ে করে ছাড়বে, কিন্তু আকাশ কোনোভাবেই এই সম্পর্কে জড়াতে চাচ্ছে না। কেন? আমাদের জন্য কেন তোর বাবার সমস্যায় পড়বে? আর আমি আমার বাবাকে ভালো করে চিনি। আমি যদি একটা কথা বলি আমার বাবা সেটা শুনতে বাধ্য। কারণ আমার বাবা জানে যে আমি অনেক রাগী। সে আমার অনেক পছন্দ করে, সে আমাকে অনেক পছন্দ করে। আমি একটা জিনিস চাওয়ার আগেই আমার সামনে এনে হাজির করে। আর তুই কি ভেবেছিস আমি আমার বাবার কাছে তোকে চাইবো, আমাকে দিবে না? এটা কখনোই হতে পারে না। একে তো আপনি আমার থেকে বয়সে বড়, আপনি আমার সিনিয়র আবু হন। তারপর আপনার বাবা কোটিপতি একজন মানুষ, আর আপনার বাবার কাছে আমার বাবা চাকরি করে। সব কিছু বিবেচনা করলে আপনার সঙ্গে কোনোভাবেই রিলেশন করা সম্ভব নয়। আর আমি এমন ছেলে নই। আমার পড়াশোনার প্রতি আমি মনোযোগ দিয়েছি। আকাশের কথাটি শেষ হওয়ার আগে নেহা তার ঘাড়ের দুই পাশে হাত দিয়ে টান দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে লিপকিস করতে শুরু করলো। আকাশ অনেক চেষ্টা করতেছে নিজেকে সরিয়ে নিতে, কিন্তু নেহা অনেক শক্ত করে ধরে আছে। তার জন্য আকাশ সরে যেতে পারছে না। এদিকে চিৎকার করলে সবাই জেনে যাবে নেহা অনেক আনন্দ নিয়ে লিপকিস করতেছে। নেহার অনেক ভালো লাগতেছে আকাশের সঙ্গে এমন সময় কাটাতে। আপনি এটা কি করলেন? কাজটা কিন্তু মোটেও ঠিক করেননি। কেউ যদি এখন দেখে ফেলতো তাহলে কি হতো ভেবে দেখছেন? তো একবার আপনার তো কোনো সমস্যা হবে না। যত সমস্যা হবে সব আমাদের হবে, কারণ আমরা গরিব মানুষ। আমাদের সঙ্গে অত্যাচার করলে আমরা প্রতিবাদ করতে পারবো না। তোকে লিপ কিস করতে আমার অনেক ভালো লাগে।
তাই তো তোকে বারবার ডেকে নিয়ে আসি, কিন্তু তুই তো আমাকে পাত্তাই দিস না, বারবার শুধু পরিবারের কথা টেনে নিয়ে আসিস। আমার বাবা কোটিপতি হয়েছে তো কি হয়েছে, অনেকদিন ধরে চেষ্টা করতেছি তোকে কিস করার জন্য, কিন্তু পারছিলাম না। আজকে সুযোগ পেয়ে গেছি, তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাই নাই, তাই তোকে আজকে লিপ কিস করেছি। সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে। ছি, আপনি এরকম কাজ করতে পারেন না আমার সঙ্গে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মান সম্মান বোধ আছে। প্লিজ আপু, আমার সঙ্গে আর এরকম কোনো কাজ করার চেষ্টা কইরেন না। আমাকে দিন আপনি। তোকে আমি মুক্তি দিচ্ছি না, তুই যত কথাই বলিস। তবে এখনকার মতো তোকে ছেড়ে দিচ্ছি, একটু পর বাবা চলে আসবে, এসে আমাকে ডাকাডাকি শুরু করে দিবে। তাই এখন তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে আবার যদি পাই তাহলে আবার তোকে জোর করে কিস করব। তুই আমার বিষয়ে একটু ভেবে দেখ, তোকে আমি অনেক সুখে শান্তিতে রাখবো, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। আর তুই আমার পরিবারে নিয়ে কোনো টেনশন করিস না, আমার পরিবারকে আমি রাজি করাবো, সমস্যা নেই। এখনকার মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই আমার ব্যাপারে একটু ভেবে দেখিস। আগে আপনি আমাকে ছেড়ে দিন আপু। কেউ আসার আগে আমাকে চলে যেতে হবে। আমি আপনাদের বাড়িতে আসতে চাই না, কিন্তু বাবার জন্য আসতে হয়। আর আপনাদের বাড়িতে আসলে আমি আপনার সম্মুখীন হয়ে যাই। এখন আমি আসি, এগুলো বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আকাশ যেন হাফ ছেড়ে বেঁচে গেল। অনেক কষ্টের পরে নেহা তাকে চলে যেতে বলল, কিন্তু সামনের কোনো সুযোগ আর হাতছাড়া করবে না। যখনই আকাশ কিভাবে তখনই সুযোগটা কাজে লাগাবে। কিন্তু আকাশ এই সম্পর্কে ব্যাপারে একদম সিরিয়াস নয়। শ্রেণীহাতে যেমন ভয় পায়, তেমন তার পরিবার তার বাবা মাকেও অনেক ভয় পায়। কারণ নেহার পরিবার এই গ্রামের সব থেকে ধনী পরিবার। নেহার দিকে ভালো ভালো পরিবারের ছেলেরা চোখ তুলে তাকাতে পারে না ভয়ে। সেখানে আকাশ তো একটা ছোট পুঁটি মাছের মতো নেহার বাবার কাছে। আকাশকে শেষ করতে নেহার বাপের 10 মিনিট সময়ও লাগবে না। কিরে, তোকে যে বললাম নেহাদের বাড়িতে গিয়ে টাকাগুলো নিয়ে আসতে, নিয়ে এসেছিস কি? একটু পরে তোর রফিক ভাই এসে হাজির হবে। সে আমাকে কখন বলছে টাকাগুলো কাউকে দিয়ে নিয়ে আসতে, আর তোকে পাঠিয়েছি সে কখন? তোর আসতে এত সময় লাগে? তোকে একটা কাজ দিয়েও শান্তি পায় না। তোমাকে কে বলেছে আমাকে কাজে পাঠাতে? তোমাকে তো বলেছি যে নিহাপুর বাড়িতে আমাকে পাঠিও না, সেখানে গিয়ে আমার ভালো লাগে না। তুমি অন্য কোনো কাজে আমাকে পাঠাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি বারবার কেন আমাকে নিয়ে নেহাপুর বাড়িতে পাঠাও? ওখানে গিয়ে আমার একটুও ভালো লাগে না। তুই কি আমার কষ্ট একটু বুঝিস না নাকি? দেখতেছিস আমি এখানে কত কাজ নিয়ে ব্যস্ত রয়েছি, তাই তোকে একটু পাঠালাম টাকাগুলো নিয়ে আসতে। এই সামান্য একটা কাজ করতে তোর এত সমস্যা? সেজন্য তো তোকে কোনো কাজ দিয়ে শান্তি পাই না আমি। আচ্ছা আচ্ছা, হইছে, অনেক বলেছো তুমি। এই নাও টাকা, আমি এখন বাড়িতে গেলাম। আমার একদম ভালো লাগতেছে না। কিরে আকাশ, ওই বাড়িতে গিয়ে আবার কোনো সমস্যা হয়নি তো? তোর মন দেখতেছি খারাপ, কিছু হয়েছে নাকি? কেউ তোকে কিছু বলছে নাকি? না না বাবা, তেমন কোনো সমস্যা হয়নি আমার, কিন্তু তুমি তো জানোই নেহার আমার সঙ্গে কেমন ব্যবহার করে। আমাকে একটু দেখতে পারে না, সব সময় আমাকে ধমক দিয়ে কথা বলে। আমরা গরিব মানুষ তো, তাই আমাদের দেখতে পারে না। দেখ বাবা আকাশ, ওনারা হচ্ছেন ধনী মানুষ, ওনাদের ব্যবহার এমনই হয়। আমরা গরিব, আমাদের কষ্টটা তারা বুঝবে না। তুই তাদের কোনো কথায় কষ্ট পাস না। যে এখন সোজা বাড়িতে চলে যা, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নে। কালকে কিন্তু আবার তোর কলেজ আছে, সেটা মাথায় রাখিস। আর সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কলেজে চলে যাস। আচ্ছা আব্বু, ঠিক আছে। তুমি খাওয়া দাওয়া করেছো তো? যদি খাওয়া দাওয়া না করো তাহলে আমি খাবার এনে দিচ্ছি তোমার জন্য। আর আমাকে কালকে কিছু টাকা দিও, আমার কাছে টাকা নেই। কলেজে যেতে টাকা লাগে তো, খালি পকেটে কি কলেজে গিয়ে ঘোরা যায়? আচ্ছা ঠিক আছে, আমি তোকে রাত্রে গিয়ে টাকা দেবো নে, সমস্যা নেই। আর আমি খাওয়া দাওয়া করছি, সমস্যা নেই। তুই এখন বাড়িতে যা, গিয়ে একটু পড়াশোনায় মনোযোগ দিয়ে সারাদিন এভাবে ঘুরে বেড়ালে চলবে না। এবার কিন্তু তোর ভালো রেজাল্ট করতে হবে। আকাশের বাবা যখনই আকাশকে ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি সেটা জিজ্ঞেস করে, তখনই আকাশ বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে তার বাবাকে মিথ্যে কথা বলে যে নেহা তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে একদমই দেখতে পারে না, সব সময় মেজাজ দেখিয়ে কথা বলে। কিন্তু আসলে কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। আকাশ তার বাবাকে সত্য কথাটা বলেনি, আর তাকে বুঝতেও দেয়নি যে কিছু একটা ঝামেলা হয়েছিল। পরের দিন সকালে সে কলেজের জন্য বের হয়। কলেজ থেকে
আসার পথে অনেক বড় একটা কাণ্ড ঘটে গেল। বাবা, আমি একটু আমাদের মার্কেটের পাশে যে নতুন একটা পুকুর হয়েছে সেখানে অনেক কলা গাছ লাগিয়েছে। অনেক সুন্দর একটা জায়গা, সবাই ঘুরতে যায়, সেখানে আমিও একটু ঘুরতে যাব। কাউকে পাঠাও আমার সঙ্গে। এখন এই সময় কাকে পাঠাই বল? তোমার বান্ধবীরা সবাই কোথায়? তাদের সঙ্গে ঘুরতে গেলেই তো পারতে। একা একা কিভাবে তোমাকে ওখানে পাঠাই বল? নেহা আগে দেখেছিল যে আকাশ কলেজ থেকে আসতেছিল, সেই জন্যই তার বাবা এই কথাটা বলে যাতে নেহার বাবা স্বাধীনকে বাধ্য করে নেহার সঙ্গে যেতে। কিন্তু নেহার বাবা এটা বুঝতে পারেনি আকাশ কি এখন যাবে নেহার সঙ্গে। কিন্তু নেহার উদ্দেশ্য তো ভিন্ন। নেহা শুধু আকাশের সঙ্গে সময় কাটাতে চাচ্ছে, তাকে তার প্রেমের ফাঁদে ফেলতে সব চেষ্টাই করতেছে সে। বাবা, হয়েছে দেখো, আকাশ আসতেছে, ওকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ওকে তুমি বলো যে আমার সঙ্গে যেতে। তুমি না বললে আমার সঙ্গে যাবে না। যাবে না মানে? কি ওটা আকাশ না? আকাশ যাবে, ওর ঘাড় যাবে। আমি ওকে বলে দিচ্ছি তোমার সঙ্গে যাবে, সমস্যা নেই। এই আকাশ, এদিকে শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ আঙ্কেল বলুন, কোথাও যেতে হবে নাকি? আমি মাত্রই কলেজ থেকে আসলাম, একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আসি। তুই আবার ফ্রেশ হস? এত ফ্রেশ হস? এত ফ্রেশ হয়ে লাভ নেই। যেভাবে আছিস ভালো আছিস। তুই একটা কাজ কর, নেহাকে নিয়ে একটু কলা বাগান থেকে ঘুরে আয়। ও নাকি এখানে যাবে, ওর সঙ্গে তো কেউ নেই, তাই তুই ওর সঙ্গে একটু যা। আঙ্কেল, আমি মাত্র কলেজ থেকে আসলাম, এখনও খাওয়া দাওয়া করিনি। আগে আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি, তারপরে যাচ্ছি। তোকে বলছি নেহার সঙ্গে যেতে, তুই এত কথা বলিস কেন? খাওয়া দাওয়াটা পরে করে নিস। এই নে 1000 টাকা, পকেট খরচ করিস, এখন যা। আজকে গরিব বলে সবাই সব জায়গায় অপমান করে, এভাবে রাস্তায় দাঁড় করিয়ে অপমান না করলেও পারতো। সে কিভাবে নিজেকে আমাকে 1000 টাকা দিয়ে কি আমাকে কিনে নিয়েছে, নাকি আমরা গরিব অর্থলোভী না? আকাশের মত না থাকার পরও তাকে যেতে হচ্ছে। নেহার বাবার কথা শুনে নেহা এদিকে মুচকি মুচকি হাসতেছিল। কিন্তু আকাশ এখন সব অভিমান ভুলে সব রাগ ত্যাগ করে নেহাকে নিয়ে কলা বাগানে ঘুরতে গেল। আকাশ আগে থেকে আন্দাজ করতে পেরেছিল যে এই প্ল্যানটা নেহার, আর সে জানে যে নেহা তার সঙ্গে কি করবে, কেন এই কলা বাগানে নিরিবিলি একটা জায়গায় তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সে সবকিছু জেনেও যেতে বাধ্য হচ্ছে। দেখেছিস তো আকাশ, কত সুন্দর একটা জায়গা, তাই আমি এখানে আসতে চাচ্ছিলাম। আমার অনেক ভালো লাগে এখানে বান্ধবীদের সঙ্গে আসি, কিন্তু আজকে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, কারণ আজকে আমি তোর সঙ্গে এখানে এসেছি, তাই আজকের বাতাসটা আরো বেশি যেন মিষ্টি লাগতেছে। আমি সবই জানি কি জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। যদি আপনার বাবা আমাকে না বলতো, আমি কখনো এখানে আসতাম না। আপনার বাবার জন্য আমি এখানে এসেছি, কিন্তু আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? তার মানে তুই কি বলতে চাইছিস যে আমার বাবা বলেছে দেখে তুই এখানে এসেছিস? আমি বললে তুই আসতি না? আমার বাবা যদি নাও আসতে বলতো তোকে, তারপরেও তোকে আমার সঙ্গে নিয়ে আসতাম। তুই আমাকে চিনিস, তুই আসবি, তোর ঘাড়ও আসবে আমার সঙ্গে। আমি তোকে যেখানে বলবো সেখানেই তুই আমার সঙ্গে যাবি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারলি? তুই আমাকে এখনো সম্পূর্ণভাবে চিনতে পারিসনি। কী লাভ বলুন? আর কি এমন আছে এখানে আমি তো জানি যে আপনি কোন উদ্দেশ্যে আমাকে এখানে নিয়ে এসেছেন। সেই তো আগের মতো একই কথা বলবেন যে আমাকে বিয়ে করবেন, আমাকে ভালোবাসেন। নতুন তো আর কিছু বলবেন না, সেই পুরাতন রেডিও আবার বাজাবেন। বাহ, তুই তো দেখি ছন্দের মতো মিলিয়ে মিলিয়ে কথা বলতে পারিস। আই লাইক ইট। এমনি তো আমি তোকে পছন্দ করি না, এটার জন্য তুই অনেক সুন্দর করে কথা বলতে পারিস, আর তোর মনটা অনেক ভালো। তবে তুই একটু খিটখিটে, আমার সঙ্গে শুধু রেগে কথা বলিস, কিন্তু আমি যদি একবার রেগে যাই তাহলে কি অবস্থা হবে তুই সেটা ভাবতে পারছিস না। কিন্তু আমি এরকম কোনো কাজ করব না যেটার জন্য তুই কষ্ট পাস। আমি চাই তোর মনকে আমি ভালোবাসা দিয়ে জয় করে নেব। তোকে আমি আমার ভালোবাসা দিয়ে কাছে টেনে নেব, জোর করে নয়। জোর করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না, বুঝতে পেরেছিস তো মিস্টার আকাশ? আপু, দয়া করে এখানে আমাকে জড়িয়ে ধরবেন না। এমনিতেই নিরিবিলি একটা জায়গা, যদি কেউ দেখে ফেলে, আপনার বাবাকে যদি বলে দেয়, তাহলে আমাকে কিন্তু আর আস্ত রাখবে না, আমাকে একদম মেরে ফেলবে। বুঝতে পেরেছেন তো? আর আপনাকে বলে কোনো লাভ নেই, আপনি কখনোই আমার কথা শোনেন না। সুযোগ যখন পেয়েছি সেটা তো কাজে লাগাবো, অবশ্যই।
এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তোকে একটু ভালোবাসা দিব এবং তোর থেকে ভালোবাসা নিব, কিন্তু তুই আমাকে ভালোবাসবি না আমি জানি, কিন্তু আমি তোকে ঠিকই ভালোবাসা দিব, বুঝতে পেরেছিস তো? আমার কাছে আশেক, এত দূরে দূরে থাকিস কেন? ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষকে দেখে ভয় পাস, লজ্জা করে না তোর? তুই কি পুরুষ মানুষ নাকি মহিলা? দেখুন, আমি গরিব ঘরের সন্তান। আমি সব সময় আমার আত্মসম্মান নিয়ে চলার চেষ্টা করি। আমি এগুলো কাজ কখনোই সমর্থন করি না। আপনি কেন বুঝতে চেষ্টা করতেছেন না যা আপনার আর আমার এই সম্পর্ক করা একদম উচিত হবে না, আর এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি তো তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। তো এখন কি সমস্যা? যেখানে আমি রাজি, তো রাজি হতে কি সমস্যা? ফ্যামিলিকে আমি দেখব। সত্যি করে বলতো, তুই কি আমাকে আসলেই ভালোবাসিস নাকি আমাকে তোর পছন্দ হয় না? এগুলো কেমন কথা বলতেছেন? যেখানে আপনাকে গ্রামের প্রায় সব ছেলেই পছন্দ করে, সেখানে আমি আপনাকে পছন্দ করব না, এটা কিভাবে হয়? কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকা দরকার। আপনার সঙ্গে আমার যায় না। আমি বামন হয়ে চাঁদের দিকে কিভাবে হাত বাড়াই বলুন? আমার সে হাতটা তো থাকবে না। এটার জন্য আমার পরিবার শাস্তি ভোগ করবে। আমি চাই না আমার জন্য আমার পরিবারের কোনো সমস্যা হোক। আমি আমার পরিবারের একমাত্র ছেলে। আমার বাবার স্বপ্ন যে আমি অনেক বড় একটা চাকরি করব আর আমার পরিবারকে সচল করে তুলব। আমি কখন তোকে নিষেধ করলাম যে তুই তোর পরিবারের পাশে থাকবি না? আমি অবশ্যই চাইবো তুই তোর স্বপ্ন পূরণ কর, কিন্তু আমার বিষয়টা একটু খেয়াল কর, আমি তোকে কত ভালোবাসি সেটা যদি আসলেই বুঝিস না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকিস। আমি যদি চাই তোকে জোর করে তোর সঙ্গে সম্পর্ক করতে পারি, জোর করে তোকে বিয়ে করতে পারি, কিন্তু আমি কখনো এটা করব না। আমি তোর কাছে ভালোবাসা আদায় করে নিব, আমাকে ভালোবাসতে বাধ্য করব তোকে। আর আমার ভালোবাসায় তুই একদিন ঠিকই পাগল হয়ে যাবি, দেখে নিস। তাই নাকি? এটা কখনোই সম্ভব না। আপনি এটা ভাবতে পারেন, কিন্তু আমার তরফ থেকে এটা আমি কখনোই করব না। আপনার বাবার কাছে আমার বাবা চাকরি করে, এটা কিভাবে সম্ভব বলুন? আপনাদের বাড়ির সামান্য কর্মচারী আমার বাবা। সেখানে আমি যদি আপনার সঙ্গে রিলেশন করি, কোনো ব্যক্তি সেই সম্পর্ক মেনে নেবে না। এটা আমি জানি। শুধু জানি বললে ভুল হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং নিজের মনে ধারণ করি। আকাশের এক একটা কথা নেহার মনে যেন আঘাত আনতেছে, কিন্তু নেহার দমে যাওয়ার মেয়ে নয়। সে আকাশকে তার করেই ছাড়বে, সেটা যেভাবেই হোক। আকাশকেও দেখে মনে হচ্ছে সেও নেহাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে, সেটা তার কথাই বোঝা যায়। কিন্তু সেটা নেহাকে বুঝতে দিচ্ছে না। আকাশের মনে একটাই ভয়, নেহা একটা কোটিপতি ঘরের মেয়ে, তার বাবা মা কখনো তাদের সম্পর্ক মেনে নেবে না। তার থেকে বড় কথা হচ্ছে আকাশের বাবা নেহার বাবার কাছে চাকরি করে, আর এরকম কিছু যদি হয়েও যায় তাহলে আকাশের পরিবারের অনেক সমস্যা হবে। আকাশ সেটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছে, সেজন্য সে নেহার থেকে দূরে থাকার চেষ্টা করে। তাকে ভালো লাগা সত্ত্বেও সে মুখ ফুটে কখনোই তাকে বলেনি, তাকে বুঝতে পর্যন্ত দেয়নি যে নেহাকে সে পছন্দ করে। আপু, আমাকে ছেড়ে দেন প্লিজ। এখানে দয়া করে এরকম কোনো কাজ কইরেন না। আশেপাশে মানুষ কাজ করতেছে, যদি কেউ দেখে ফেলে তখন আপনার মান সম্মান যাবে, আপনার বাবার মান সম্মান যাবে। প্লিজ এরকম কিছু কইরেন না। আরে তুই এত ভয় পাস কেন? শুধু তোকে একটু কিস করার, জড়িয়ে ধরবো আর কে কি ভাবলো সেটা ভেবে লাভ আছে? মানুষের কথায় কান দিতে নেই। তুই আমার কাছে আয়। কি ব্যাপার? ভয় তো দেখতেছি তোর গলা একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছে তোর বুকে আমি একে একে 47 বন্দুক তাক করে রেখেছি, এমন ভাবে ভয় পাচ্ছিস তুই। AK-47 এর থেকে কম কিসে বলুন তো? তার থেকেও তো ভয়ানক মনে হয় আমার। তাকে থেকে আর বেশি কিছু বললাম না। আবার আপনি আমার উপর মাইন্ড করতে পারেন। কিরে, তুই তো দেখতেছি অনেক দুষ্টু। আমি তোকে বললাম কি আর তুই আমাকে উত্তরটা দিলি কি? আমি তো ভাবতেই পারতেছি না যে তোর মুখে এমন কথা শুনতে পারবো কখনো। তোকে তো আমি ভাবছিলাম আর রোমান্টিক, কিন্তু তুই তো আসলে দেখতেছি রোমান্টিক একটা ছেলে, কিন্তু তোকে উপর থেকে দেখে সেটা মনে হয় না। একটু আয় না আমার কাছে, এত ভয় পাস কি জন্য? নেহা আকাশকে ঝাপটে জড়িয়ে ধরল, কিন্তু এবার আকাশ নেহাকে কিছুই বলল না, তাকে একটু সরিয়ে দিল না। এটা দেখিয়ে বোঝা যাচ্ছে আকাশও নেহার প্রেমে পড়ে গেছে, কিন্তু তার বাবার ভয়ে সে নেহার প্রস্তাবে রাজি হচ্ছে না। আকাশও নেহাকে একটু হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতে চাচ্ছিল,
কিন্তু বারবার তার শুধু নেহার বাবার কথাই মনে হচ্ছিল। নেহা অনেক মজা নিয়ে আকাশকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ নেহার ফোনটা বেজে ওঠে। তখনই নেহা ও আকাশ দুজনেই চমকে ওঠে। নেহা ফোনটা বের করে রিসিভ করে। কিরে নেহা, কোথায় তুই? মা, সে কখন গেছিস ঘুরতে? এখনো বাড়িতে যাসনি? তোর মা আমাকে ফোন দিয়ে চেঁচামেচি করতেছে। তুই তাড়াতাড়ি বাড়িতে যা, অনেক ঘোরাঘুরি করছিস। 10 মিনিটের মধ্যে তুই বাড়িতে চলে যাস, বলে দিলাম কিন্তু। আচ্ছা আপু, ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার এখানে অনেক ভালো লাগতেছিল, তাই এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আমার খেয়াল ছিল না বাড়ি যাওয়ার কথা। এক্ষুনি বের হচ্ছি, তুমি আম্মুকে বলে দাও আমি আসতেছি। আচ্ছা, তাহলে আপনি এখন বাড়িতে যান, আমিও বাড়ির দিকে যাব। সেই সকালবেলা বের হয়েছি বাড়ি থেকে, এই পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। সব কিছুই আপনার জন্য খালি পেটে ঘুরতেছি। আপনার অবস্থা? তুই একটা জিনিস করতে পারবি? রাতে আমার সঙ্গে একটু দেখা করিস, তোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে, তোকে রাতে একটু কিস করতে পারলে, একটু জড়িয়ে ধরতে পারলে আমার রাতে অনেক ভালো ঘুম হয়, অনেক ভালো লাগে। তুই একটু আসিস প্লিজ। এটা সম্ভব না আপু, আমি কখনোই রাতে আপনাদের বাড়িতে যেতে পারবো না। পরে যদি জানাজানি হয়ে যায় আমার অনেক সমস্যা হবে। আপনি কিন্তু আমাকে এখন একটু বেশি বিরক্ত করতেছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। সব সময় শুধু আমাকে জ্বালান। আমাকে জ্বালিয়ে কি আপনি খুব শান্তি পান নাকি? তোকে আসতে বললাম, আসিস, এত কথা বলিস কেন? যদি না আসিস তোকে বাড়ি থেকে কিন্তু তুলে নিয়ে আসবো। আমার নাম কিন্তু নেহা, মনে রাখিস। যদি তোর আমাদের বাড়িতে কোনো কাজ থাকে তাহলে কিন্তু অবশ্যই আসবি, আর যদি না থাকে তাও একটু লুকিয়ে আসার চেষ্টা করিস, বুঝতে পেরেছিস? কথা বলে নেহা আবার আকাশকে জড়িয়ে ধরলো। তাকে সজোরে কিস করতে শুরু করলো। আকাশ তো অবাক, হঠাৎ কি হয়ে গেল নেহার। নেহা কিস করতে করতে আকাশের ঠোঁটের উপর কামড় দিয়ে রক্ত বের করে দেয়। তারপরে সেই ঠোঁট আবার চুষতে শুরু করে নেহা। আকাশের এরকম কাণ্ড দেখে বেশ অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে রইল। ছাড়ুন তো আপু, অনেক হয়েছে। আপনি আমার ঠোঁটটা কেটে দিলেন, এটা কি ঠিক কাজ করলেন বলেন? আপনি এরকম কাজ করে কি সুখ খুঁজে পান আমি তো সেটাই বুঝতে পারি না। এখন চলেন, অনেক হয়েছে, বাড়িতে চলেন তাড়াতাড়ি। আমার আম্মু হয়তো অনেক চিন্তা করতেছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাসার দিকে যাই, চল। আজকে অনেক ভালো লাগলো তোর সঙ্গে, এত সুন্দর, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর সময় কাটবে। আমার এরকম বিকেল তোর সঙ্গে আমি সব সময় কাটাতে চাই, কিন্তু তুই তো আমার প্রেমে সাড়া দিচ্ছিস না। একতরফায় ভালোবেসে যাচ্ছি তোকে। অন্য কেউ হলে তোকে কখনোই এত মাথায় তুলে রাখতো না, আর মেরে মাটিতে ফেলে দিত। কিন্তু তোকে আমি ভালোবাসি, পছন্দ করি দেখে সব সময় তোর কাছে আসার চেষ্টা করি। নেহা এবং আকাশ দুইজন কথা বলতে বলতেই বাসার পাশাপাশি চলে যায়। নেহা আকাশকে বিদায় দিয়ে তার বাড়িতে চলে যায়। আকাশ অনেক ক্লান্ত, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করে গেছে, এখন আর খাওয়া দাওয়া করেনি। আকাশ অনেক ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ঘরে গিয়ে একটু শুয়েছে মাত্র, হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখে তার বন্ধু ফোন করেছে। কে রে বন্ধু, কি খবর তোর? আজকাল তো তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। 2-3 দিন হলো দেখাই করতেছিস না। ব্যাপারটা কি? একটু আমাদেরকেও সময় দে। নাকি আমরা এখন পুরাতন হয়ে গেছি, নতুন মানুষ পেয়ে গেছিস? নতুন মানুষ পেয়ে গেছিস তো, তাই আমাদের ভুলে গেছিস এখন। আজকে একটু আয়, সবাই মিলে আড্ডা দিই, চা খাই, অনেকদিন হলো আড্ডা দেই না। বন্ধু, আজকে আমি অনেক ক্লান্ত। সকালে কলেজে গেছি, মাত্র বাড়িতে আসলাম, এখনও খাওয়া দাওয়া করিনি। তাহলে এখন কিভাবে আড্ডা দিতে যাব বল? তোকে কি এখন আসতে বলেছি নাকি? বললাম যে বিকেলের দিকে, মানে সন্ধ্যার আগ মুহূর্তে আয়, সবাই মিলে একটু চা খাবো, আড্ডা দেবো, অনেক মজা হবে। বেশ কয়েকদিন হলো একসাথে বসে আড্ডা দেই না। আমি একটু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে বন্ধু, যদি পারিস আমাকে একটু হেল্প কর। কিন্তু এখন আমি আড্ডা দিতে পারবো না, আমারও এরকম মন মানসিকতা কোনো কিছুই নেই। সব কিছু মিলে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এত কিছু আর ফোনে বলা সম্ভব না। কেন, কি হয়েছে তো? আর আমাকে তো আগে কিছুই বলি না, আজকে হঠাৎ বলতেছিস? তাও আবার ফোন দিয়েছি, আমাকে তো ফোনে দিয়ে কিছুই বলি না কেন? সমস্যাটা আগে থেকে ছিল, কিন্তু তখন অত বড় আকার ধারণ করে নাই, তাই তোকে বলি নাই। কিন্তু এখন একটু বেশি সমস্যা হচ্ছে। এখন আমি কি করব সিদ্ধান্ত নিতে পারতেছি না একা। তুই একটু আমাকে হেল্প কর। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সন্ধ্যার 1 ঘন্টা
আগে আমাদের এইদিকে এসে আমাকে নক দিস, আমি বের হব, একসাথে কথা বলবো। কি সমস্যা হয়েছে তখনই সবকিছু শুনে বলবো তোকে। আকাশ নেহার ওই ব্যাপারগুলো নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে। সে বুঝতে পারতেছে না তার এখন কি করা উচিত। নেহার প্রেমে কি তার সাড়া দেওয়া উচিত নাকি উচিত না। সে এখন নেহার প্রেমে পড়ে যাচ্ছে একটু একটু করে, কিন্তু সে বুঝতে পারতেছে এটা কখনোই সম্ভব হবে না, কারণ নেহার পরিবার এই সম্পর্ক কখনো মেনে নিবে না। কিন্তু আকাশ তার মনকে বোঝাতে পারতেছে না। তার মন এখন নেহার দিকে ঝুঁকে পড়তেছে। তার মন এখন তার কন্ট্রোল থেকে হারিয়ে যাচ্ছে। কিরে, কই তুই? আমি কখন থেকে অপেক্ষা করতেছি তোর জন্য, তুই আসতেছিস না কেন? তুই আমাকে ফোন দিয়ে বললি তাড়াতাড়ি করে আসতে, আমি তো এসে দাঁড়িয়ে আছি, তুই আসতেছিস না কেন? বন্ধু আসতেছি, আর একটু অপেক্ষা কর। আমি এই তো চলে এসেছি। তোকে দেখে তো অনেক চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোর বলতো আমাকে। তখন তোর সঙ্গে ফোনে কথা বলার পর থেকে আমার মনে হচ্ছিল অনেক বড় কিছু একটা হয়ে গিয়েছে, হয়তোবা তোর সঙ্গে। আমার বাবা কোথায় চাকরি করে সেটা তো বোধহয় খুব ভালো করে জানিস, নাকি আবার নতুন করে বলতে হবে তোকে? আরে কি বলিস, জানাবো না কেন? তোর বাবা তো স্বনামধন্য ধনী পরিবারের সাথে কাজ করে, এটা আমি জানাবো না? এটা আমি জানাবো না কেন? ওরা তো অনেক ধনী। কেন, কি হয়েছে? ওরা কি তোর বাবার সঙ্গে কোনো অন্যায় কাজ করেছে নাকি? না, এরকম কোনো ঘটনা ঘটেনি। আসল ঘটনা হচ্ছে তার যে মেয়ে আছে, সেই মেয়ে আমাকে 1 মাসের উপর হয়ে গেল আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছে, কিন্তু আমি সবসময় ইগনোর করে এসেছি। কিন্তু ইদানিং সেটা আরও অনেক বেড়ে গেছে। এখন পাগলের মতো করতেছে, আমার সঙ্গে আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে সংসার করবে। অনেক বোঝানো সত্ত্বেও সে আমার কথা শুনতে চাচ্ছে না। এখন আমি কি করব? এখন আমিও ধীরে ধীরে তার দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। নিজেকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। তবে আমার মনে হচ্ছে যে আমি অনেক ভুল কাজ করতে চলেছি, কিন্তু মন তো মানে না। বলিস কি বন্ধু, এটা তো অনেক বড় একটা সমস্যার কথা বলে ফেললি। সত্যি কি এরকম কিছু একটা হয়েছে? আমি কি তোকে মিথ্যা কথা বলবো বল? এখন আমার কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু এখন আমি তাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি। আমি নিজেও বুঝতে সেটা ভুল কাজ করতেছি আমি, কিন্তু তারপরও আমি আমার নিজেকে ধরে রাখতে পারতেছি না। সবই তো ঠিক আছে, কিন্তু ওনারা তো অনেক প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি, আর তুই হচ্ছিস মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার থেকে বড় কথা হচ্ছে, আর ওই মেয়ে তো দূরে থাক, সিনি, আর ওই মেয়ে তো তোর সিনিয়র। সিনিয়র মেয়ের সঙ্গে তুই কিভাবে প্রেম করবি? সেটা আমার জন্য ম্যাটার করে না। এখন আমার কি করা উচিত সেটাই বল। শুধু আমাকে, যদি আমি তার সঙ্গে প্রেম করি, এই সিনিয়র জুনিয়র এটা আমার কাছে কোনো বিষয় না। একজনের বয়স একটু বেশি হতে পারে, এটা কোনো অপরাধের কিছু না। তোর কথাতে আমি অন্যরকম একটা গন্ধ পাচ্ছি বন্ধু। আমার তো মনে হচ্ছে তুই এখন নেওয়ার জন্য পাগল হয়ে গেছিস, সেটা তোর কথাই বেশি উঠতেছে। কিন্তু নেহার পরিবার এই সম্পর্কে কি কখনো মেনে নেবে? আমার তো মনে হয় না। আমার যত দ্রুত সম্ভব এখন ভালো একটা চাকরিতে জয়েন করতে হবে। সেটা অবশ্যই একটা সরকারি জব হতে হবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো একটা চাকরি দেওয়ার জন্য। এখন আমার টার্গেট শুধু একটাই, আগে ভালো একটা চাকরি জোগাড় করতে হবে, তারপর প্রেমের বিষয়ে সবাইকে জানিয়ে দিতে হবে। কিন্তু এখন যদি জানিয়ে দেই তাহলে সমস্যা বেড়েই যাবে, কমবে না। যেটাই করিস বন্ধু, একটু ভেবেচিন্তে করিস। ওরা কিন্তু ভালো না, আর ওদের টাকা পয়সা আছে, ওরা যখন খুশি যেভাবে খুশি তাই কিন্তু মারতে পারে। তাই তুই একটু সাবধানে থাকার চেষ্টা করিস, যা করবি গোপনে করিস, ওখানে কিছুই করিস না। আর আমি তোর পাশে আছি, সমস্যা নেই, চিন্তা করিস না। যদি কোনো বিপদ হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবি, আমি তোর বিপদে এসে পাশে দাঁড়াবো। তুই তোর মন যেটা চায় সেটাই কর, সমস্যা নেই। আকাশ তার বন্ধুর সঙ্গে পরামর্শ করতে এসেছে, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরপরই আকাশের বন্ধু বুঝে গেল যে আকাশ নেহাকে পছন্দ করতে শুরু করেছে। সে এখন নেহাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু সেটা অবশ্যই পরিবারের মতামতে। কিন্তু সে এখন বেকার, তাই সে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই শুরু করে দিয়েছে। কোনো একটা ভালো চাকরির খুবই দরকার, কিন্তু অনেক চেষ্টা করার পরও তার ভালো একটা চাকরি হচ্ছিল না। আর যদিও কোনো চাকরির অফার আসতেছিল, সেগুলো তার পছন্দ হচ্ছিল না। তার রেজাল্ট ভালো ছিল, সে ছাত্র অনেক ভালো ছিল, সে আরো ভালো চাকরি ডিজার্ভ করে। কিরে আকাশ, তোর চাকরি ঠিক খবর? অনেকগুলোতে তো অ্যাপ্লাই করলে, কিছু কি হলো? না রে বন্ধু, আমার ভাগ্যে মনে হয় না চাকরি আছে। অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে একটা ভালো চাকরি ম্যানেজ করতে পারলাম না।
আর যদিও কোনো চাকরি হচ্ছিল, সেখানে আমার মন মানতেছিল না। এখন আমি কি করব? তারপরও চেষ্টার কোনো ত্রুটি এখন আমি রাখিনি। আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা ভালো চাকরি করার। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই সে তোর পাশে থাকবে। কিন্তু তোর এখন ভেঙে পড়লে চলবে না, তোর শক্তভাবে লড়তে হবে, বুঝতে পেরেছিস? তো এখনই ভেঙে পড়লে চলবে? কিন্তু আমার মনে হচ্ছে তোর সরকারি চাকরি বাদ দিয়ে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করা। সেখানে সেখানে বেতন অনেক ভালো পাবে, সুযোগ সুবিধা অনেক ভালো। কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে কি নেহার পরিবার সেটা পছন্দ করবে? আমার তো মনে হয় না। সরকারি চাকরি হলে হয়তো তারা একটু হলেও আমার দিকে অগ্রসর হতো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি ভেবেছিস তুই তুই একটা সরকারি চাকরি করে তাদের সামনে গিয়ে দাঁড়াবি আর তোকে সঙ্গে সঙ্গে নেওয়ার সঙ্গে বিয়ে দেবে? অত সহজ না, ওদের অনেক টাকা। তোর এই সরকারি চাকরি ওরা রাতে দিনে কিনতে পারে। তোর ভালো একটা চাকরি আগে জোগাড় করতে হবে, তারপর পরিবারকে ম্যানেজ করতে হবে। কিন্তু তুই তো সরকারি চাকরির পিছনে ছুটতেছিস, সেটা বাদ দিয়ে তুই কোনো ভালো একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করে দে। তবে তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমার যতদিনের চাকরি না হচ্ছে ততদিন তুই কাউকে আমাদের সম্পর্কের ব্যাপারে বলবি না। আগে আমার ভালো একটা চাকরি হবে, তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এর আগে কাউকে বলবি না। তোকে আমি বিশ্বাস করে বলেছি, তুই আমার বিশ্বাসের মর্যাদা দিস। তুই আমাকে মানা করেছিস, এই কথা আমি কোনো সময় কাউকে বলবো না। আমি তোর পাশে আছি। আমি তোর সব দুঃখে আমি তোর পাশে ছিলাম, এখনো আছি, সামনে থাকবো ইনশাল্লাহ। তুই এখন যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা কর। আমাদের পাশের শহরে তো একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে তো কত নিয়োগ থাকে, সেখানে একটু ট্রাই করে দেখতে পারিস। আচ্ছা, ঠিক আছে। তুই বিষয়টা জানিয়ে আমাকে অনেক উপকার করলি। আমি কালকে থেকে কথা বলবো ওদের সঙ্গে, দেখি কি বলে, কি হয় না হয়। তোকে আমি ফোন দিয়ে জানাবো সব। এখন তাইলে রাখি, পরে কথা হবে আবার। আকাশ চাচ্ছে না যে তাদের এই সম্পর্কের বিষয়ে এখনই কেউ জেনে যাক। সে আগে প্রতিষ্ঠিত হয়ে সবার সামনে এসে দাঁড়াবে, তারপরে তাদের এই সম্পর্কের কথা সবাইকে বলবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, সে কিন্তু নেহাকে এখনো বলেনি সে তাকে ভালোবাসে কিনা। তবে বোঝা যাচ্ছে যে সে নেহাকেও বলতে চাচ্ছে না যে তাকে সে ভালোবাসে। আকাশ নেহাকেও চাকরি হওয়ার পরেই তারই ভালোবাসার কথা নেহাকে বলবে। ততদিন কি নেহা ধৈর্য সহকারে থাকতে পারবে? আকাশ কোথায় তুই? আকাশ কোথায় তুই? তোকে আমার অনেক প্রয়োজন। তোর কথা আমার অনেক মনে পড়তেছে। 2 দিন হলো তোর সঙ্গে কথা হয় না, দেখা হয় না। কোথায় থাকিস তুই? আমাদের বাসায় একটু আসিস না? কি সমস্যা হয়েছে তোর? আমার উপর কি এতটাই বিরক্ত তুই? না আপু, আসলে তেমন কিছু নাই। আমি কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, একটু চাকরির বিষয়ে ইন্টারভিউ দিতেছি তো, তাই আপনাদের বাসার দিকে যাওয়া হয়নি। কিছু বলবেন নাকি আমাকে? বোকার মতো কথা বলিস না, বুঝতে পেরেছিস? তুই একটু আমার বাসার দিকে আসিস রাতে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শেষবারের মতো তোকে কিছু কথা বলতে চাই। যদি আমার কথাগুলো রাখিস তাহলে তো অনেক ভালো, আর না রাখলেও সমস্যা নেই, কোনো সময় আফসোস রাখবো না। আচ্ছা ঠিক আছে, একটা অজুহাত দিয়ে তাহলে যেতে হবে। কিন্তু কি কথা আমার সঙ্গে আছে সেটা যদি একটু বলতে হালকা করে, তাহলে বুঝতে পারতাম। এখন এই বিষয়ে কিছুই বলবো না। আমি যখন তোর সঙ্গে দেখা হবে অবশ্যই বলবো এগুলো কথা। তুই কিন্তু অবশ্যই আসবি, আমাকে কিন্তু কথা দিলি। আকাশ নেহাকে কথা দিয়েছে যে সে রাতে অবশ্যই যাবে। কিন্তু আকাশ এখনো জানে না নেহার মনে কি চলতেছিল, সে কি জন্য রাতে যেতে বলেছিল। তাদের বাড়িতে আকাশের মনে মনে অনেক ভয় হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে শুধু ভেবে যাচ্ছিল আজকে হয়তো বড় একটা সমস্যা হতে চলেছে। তবে আকাশ তখন সেটা মনের ভুল ভেবেই উড়িয়ে দিল। কথা শেষ করে মাত্র ফোনটা রেখে দিয়ে বাইরে বের হবে, হঠাৎ তার ফোনটা আবার বেজে উঠল। আকাশ চমকে উঠল, গিয়ে দেখে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করার পর, আপনি কি আকাশ বলতেছেন? আপনি আমাদের কোম্পানি থেকে সিভিতে ড্রপ করেছিলেন। আপনি আমাদের ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন। 5 দিন পর আপনার ইন্টারভিউ, কথাটা মাথায় রাখবেন। আর আপনাকে একটা লেটার অবশ্যই পাঠানো হবে। সত্যি আমি সিলেক্ট হয়েছি? আমার তো বিশ্বাস হচ্ছে না। অবশ্য আমি 5 তারিখে যাব, এত খুশির একটা খবর, আর আপনি বলতেছেন আমি যাব না? না, আপনি ভুল বুঝতেছেন। আপনি এখনো সিলেক্ট হননি, আপনি শুধু আমাদের ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন। সে অফিসে সিভি ড্রপ করেছিল
যে অফিসে সিভি ড্রপ করেছিল সে অফিস থেকে ফোন দিয়ে তাকে ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করা হয়েছে। আকাশ অনেক খুশি হয়েছে ইন্টারভিউ সিলেক্ট হওয়ার কারণে। অনেক ভালো একটা পদের চাকরি এটা। এই চাকরিটা যদি সে পেয়ে যায় তাহলে তার ভাগ্যের চাকা ঘুরে যাবে, তার পরিবারের দারিদ্রতা কেটে যাবে। কিন্তু সে কি ইন্টারভিউ দিয়ে এই চাকরিতে সিলেক্ট হতে পারবে? নেহা আপু, তাহলে কিন্তু আমি একটু পরে বের হব। আমি তোকে ফোন দিব যখন তুই সঙ্গে সঙ্গে চলে আসবি। এখনো আব্বু বাসায় আসে নাই। আব্বু বাসায় আসার আগেই তুই চলে আসিস, কারণ আব্বু রাতে বাড়িতে আসলে শুধু ঘোরাফেরা করে, তাই তখন দেখা করা অসম্ভব। তাই আব্বু বাসায় আসার আগে চলে আসিস, আমি সন্ধ্যার সঙ্গে সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে ফোন দিয়েন, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। আকাশ, তুই একটা কাজ কর, এক্ষুনি চলে আয়, দেরি না করাই ভালো। আব্বু আজকে দুপুরের খাবার খেয়ে যায়নি, তাই তাড়াতাড়ি চলে আসবে আজকে। হয়তোবা তুই এক্ষুনি চলে আয় আর এসে আমাকে ফোন দিস। একবার বলতেছেন একটু পরে, যদি আবার বলতেছেন এখনই আসতে, আপনি আসলে আগে ঠিক করুন যে আমি কখন যাব। এখন আর বেশি কথা বলে লাভ নেই, তুই যত দ্রুত সম্ভব চলে আয়। আমি আমার বাসার সাইডে নারকেল গাছের পাশে দাঁড়িয়ে আছি, সরাসরি এখানে চলে আয়। নেহা যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল, তাই আকাশ বাধ্য হয়ে নেহাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আজকে অনেক বড় একটা ঝামেলা হতে চলেছে। কি হতে পারে সেটা? নেহা অনেক আনন্দিত আজকে আকাশ আসবে বলে, কিন্তু নেহা অনেক চিন্তিত এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবে। আর আকাশ চাকরি হওয়ার আগ মুহূর্তেই বলতে চাচ্ছে না যে সেও নিয়ে আগে ভালোবেসে ফেলেছে। নেহার কাছে এসে এই বিষয়টা লুকিয়ে গেছে, কিন্তু কতদিন এভাবে লুকিয়ে রাখতে পারবে? বের হন, আমি এসেছি। আমি যে আমাদের নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছি, তুই এখানে চলে আয়। আশেপাশে কেউ এখন নেই। কি হয়েছে, এত ইমার্জেন্সি আসতে বললেন? কোনো সমস্যা হয়েছে নাকি? এইভাবে সবসময় হুটহাট করে তারা কিন্তু উচিত নয়, সবাই সন্দেহ করবে। এখন যদি রাতে আমাকে কেউ দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে আমার বুঝতে পারতেছেন? একটাবার আমার কথাটা, আমার পরিবারের কথাটা একটাবার ভেবে দেখেন। আপনি তো শুধু নিজের কথাটাই ভাবেন। আপনি একদম স্বার্থপর একটা মানুষ। আপনার মতো স্বার্থপর মানুষ আমি কখনো দেখিনি। কথা বললে কি বড় হওয়া যায়? যেগুলো কথা বলতে চাই একটু ভেবেচিন্তে বল। আমি যদি চাইতাম তোর ফ্যামিলির সমস্যা করতে, তাহলে এতদিন সময় নিতাম না, অনেক আগে থেকেই অ্যাকশন শুরু করে দিতাম। বুঝতে পারলি? তোদেরকে জেলে ঘোরাতে আমার সময় লাগতো না বেশি, কিন্তু আমি কখনো এই কাজটা করিনি। আমি তোর মন জয় করে তোকে বিয়ে করতে চেয়েছি, তোর ভালোবাসা দিয়ে, তোর আবেগ দিয়ে। আমি সব সময় তোর কাছে থাকতে চেয়েছি। এত জোরে কথা বলতেছিস কেন? আস্তে কথা বল, কেউ যদি শুনে ফেলে তখন কি হবে? আমি তো শুধু ভয় পাই, আপনি নাকি ভয় পান না? তাহলে এখন ভয় পাচ্ছেন কেন? ভয় পেয়ে কী লাভ বলেন? আপনার জন্য আমি চাকরির ইন্টারভিউতে মনোযোগ স্থাপন করতে পারতেছি না। বারবার শুধু আমাকে ফোন করতেছেন, ডিস্টার্ব করতেছেন। এটা কিন্তু আপনি আমাকে বিরক্তিকর একটা অবস্থায় ফেলে দিচ্ছেন। তারাই আগে ঘুম আর একজনের সাথে এরকমভাবে কথোপকথন করতেছিল। কিন্তু সবচাইতে চমকপ্রদ বিষয়ই হচ্ছে পিছন থেকে নেহার আব্বু সব কথা শুনতেছিল লুকিয়ে। তারা বিষয়টা খেয়াল করেনি। কিছুক্ষণ তাদের এই কথা শোনার পর নেহার আব্বু পিছন থেকে এসে আকাশের ঘাট ধরে ফেলে, পরে সবাইকে ডেকে নিয়ে এসে আকাশকে ধরে নিয়ে তাদের রুমে আটকে রাখে। আর নেহাকে অনেক মারধর করে তার বাবা। কিন্তু নেহাকে যতই মারধর করা হয়, সে বারবার শুধু আকাশের কথাই বলতেছে যে আকাশকে মেরো না, আকাশকে মেরো না। কারণ নিয়ে আকাশকে নিজের থেকেও অনেক বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছে। আকাশকে আঘাত করলে সেই আঘাত নেহার গায়ে এসে লাগতেছে। এদিকে আকাশের বাবা মাকে ফোন দিয়ে নিয়ে আসলো। কিছুক্ষণ পর সবাই মিলে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করলো। আকাশের বাবা, তোমার ছেলের কাণ্ড কারখানা দেখেছো? কিছু ওর এত বড় সাহস, ওর এত বড় কলিজা হয়ে গেছে যে ও আমার মেয়ের সঙ্গে প্রেম করতে এসেছে। তা আবার রাত, ও যদি তোমার সন্তান না হতো এতক্ষণে ওকে আমি 3 টুকরো করে ফেলতাম। কিন্তু তোমার সন্তান দেখে এতক্ষণে বাঁচিয়ে রেখেছি। ও এত বড় সাহস কোথা থেকে পায় যে আমার মেয়ের সঙ্গে প্রেম করে? ছোট মানুষ, ও বুঝতে পারেনি, ওকে ক্ষমা করে দিন। আর ভুল তো শুধু ওর একারই না, আপনার বোনেরও তো কিছুটুকু ভুল আছে। ওকে কেন ডেকে নিয়ে আসবে বা ওর সঙ্গে কথা বলবে? এবারকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দিন। এর পরবর্তীতে আরও আপনার মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না। দেখুন, আমি চাইলে এখন অনেক কিছু করতে পারি, কিন্তু এখন আমি কিছু করতেছি না। আমি ভদ্রলোকের পরিচয় দিলাম, এখন আপনার ছেলেকে
এখন আপনি ছেড়ে দিলাম, আপনার হাতেই তুলে দিলাম, কিন্তু এরপর ভর্তিতে যদি আর কোনো দিন আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে কথা বলতে সাহস আসে, তাহলে ওর জিহ্বা আমি ছেড়ে ফেলবো। কথাটা এখনই বলে রাখলাম। পরে যদি তোমার ছেলের কিছু হয়ে যায় তখন তো এসে আমাকে আবার ধরবে। তাই তোমাকে আগেই সাবধান করে দিলাম। তোমার ছেলেকে বোঝাও ও কোথায় হাত দিয়েছে। ও কিন্তু বুঝতেছে না। ও তো আমার মেয়েকে ভুলভাল বুঝে আমার টাকাগুলো খেতে এসেছে। ও তো জানে না আমার কত টাকা, তাই ও আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে। আজকের মতো ওকে ছেড়ে দিলাম, কিন্তু সামনে আর ছাড়বো না, কিন্তু এটাই ফার্স্ট ওয়ার্নিং। এবারকার মতো ক্ষমা করে দিন। এর পরবর্তীতে এরকম আর কোনো ঘটনা ঘটবে না, আমি আপনাকে কথা দিলাম। আমার ছেলে আকাশকে আমি অনেক ভালো করে বোঝাবো। ও আসলে বুঝতে পারেনি, হয়তো ছোট মানুষ, তো যদি বুঝতো তাহলে এই কাজটা ও কখনোই করতো না। আর আপনি আপনার মেয়েকে বোঝাবেন যেন আমার ছেলেকে আর ফোন দেয় না বা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে না। সেটাই ওদের দুজনের জন্য ভালো হবে। মানে তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি তোমার ছেলেকে বোঝাও যে ও আর একবার যদি এখানে হাত দেয় তাহলে কিন্তু ও থাকবে না, হারিয়ে যাবে, গায়েব হয়ে যাবে। আমার লোকেরা কিন্তু ওকে মেরে ফেলবে। আগে তোমাকে বলে রাখলাম। আকাশের পুরো প্ল্যান ভেস্তে গেল। নেহার সাথে দেখা করার জন্য যদি আজকে তারা দুজন দেখা না করতো, তাহলে হয়তো এত বড় একটা ঘটনা ঘটতো না। আজকের এই ঘটনার জন্য তাদের সম্পর্কের সম্পূর্ণ ইতি টেনে নিয়ে গেল তাদের ফ্যামিলি। আকাশের বাবা নেহার বাবাকে কথা দিয়ে গেছে তার ছেলে আর কখনোই নেহাকে দিকে হাত বাড়াবে না, নেহাকে ফোনও দিবে না, ওকে ডিস্টার্বও করবে না। নেহার বাবাও নেহাকে অনেক মারধর করেছে, অনেক বুঝিয়েছে সে যেন আর আকাশের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা না করে। আকাশের একটা স্বপ্ন ছিল, সে ভালো একটা চাকরি শুরু করতে চায়, তারপরে সে পরিবারকে জানাবে তাদেরই ভালোবাসা সম্পর্কে। কিন্তু নেহার এরকম বারবার দেখা করার ইচ্ছার জন্য আজকে তাদের সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমাকে মাফ করে দিও আব্বা। আজকে আমার জন্য তোমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমার জন্য আজকে তোমার মাথা নিচু হয়ে গেছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার জন্য তোমার এভাবেই অপমান হতে হবে। আজকে তোমাকে কথা দিলাম আব্বু, তোমার এই অপমানের প্রতিশোধ আমি নিব। আমার 5 দিন পরে ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। তুমি শুধু দোয়া করো, আমি যদি সেই ইন্টারভিউতে ঠিক হয়ে যাই তাহলে অনেক ভালো একটা চাকরি পাবো না আশা করতেছি। তারপরে আমি নেহাকে বিয়ে করব। কি বলতেছিস এগুলা? তুই কি আগুন নিয়ে খেলা করতে চাচ্ছিস নাকি? নেহার বাবা যদি জানতে পারে তোর এই কথা তাহলে তোকে কিন্তু একদম মেরে ফেলবে। এরকম করিস না বাবা। নেহার থেকে ভালো মেয়ে তোকে আমি এনে দেব, তাও এরকম পাগলামি করিস না। আব্বু, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন কইরো না। ওদের কোটিপতির গৌরব আমি শেষ করে দিব। তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমাকে আজকে ওরা যেভাবে অপমান করেছে, এই অপমানের প্রতিষ্ঠাতা আমি নিব হাড়ে হাড়ে। তুমি শুধু ভয় পেও না আর আমার জন্য দোয়া করো আমি যেন শুধু চাকরিটা পেয়ে যাই। তারপরে ওদের সবাইকে আমি দেখে নিব। আকাশ, তুই আমার একমাত্র সন্তান, আমি তোকে হারাতে চাই না। ওরা খুব খারাপ মানুষ। ওরা যদি চায় আমাদের পরিবারকে ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না। ওদের সব জায়গায় ভালো ভালো মানুষের সঙ্গে ওঠা বসা। তুই আজকে আমাকে কথা দে যে ওই মেয়ের দিকে আর চোখ তুলেও তাকাবে না, ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলবে না। বিয়ে তো দূরের থাক, তুই তোর মতো থাকবি, ওই মেয়ে ওর মতো থাকবে। আর আমি কোনো রকম ঝগড়া গ্যাঞ্জাম দেখতে চাই না। তুই যেমন শান্ত স্বভাবের ছেলে তেমন থাকবে। প্রতিশোধ খুব খারাপ জিনিস, আমি চাই না তুই তাদের উপর প্রতিশোধ নে। হাতি যে প্রতিশোধের কথা বলতেছিস সেটা তুই কখনো নিতে পারবি না, কারণ ওরা অনেক ক্ষমতাধর মানুষ। ওদের সামনে আমাদের ক্ষমতা তুচ্ছ। তাই আজকে থেকে তুই কথা দে আমাকে, ওদের সঙ্গে আর কোনো কথা নাই, কোনো গ্যাঞ্জাম নয়। ওই মেয়েকে আজকে থেকে তুই ভুলে যাবি। তুই তোর মতো সামনের জীবনের দিকে অগ্রসর হও। তুই ওই মেয়েকে আজকে থেকে ভুলে যা। আজকের পর থেকে ওই মেয়ের কথা আর বলবি না। এটাই কিন্তু আমার শেষ কথা বাবা হিসেবে। আশা করি আমার কথাগুলো তুই মাথায় রাখবি। আকাশ তার বাবার এমন কথা, প্রতিশ্রুতি, আগ্রাসন, ভালোবাসা, যত্ন সবকিছুই খেয়াল করলো। তার বাবার প্রতিশ্রুতিগুলো যেন তার মনে গেঁথে গেল। তার চোখের কোণে পানি টলমল করতেছিল, কিন্তু সে কোনোভাবে তার বাবার সামনে কান্না করতে চাচ্ছিল না। খুব কষ্ট করে তার চোখের পানিগুলো সে আটকে রাখে।
আর কোনো উপায় না পেয়ে সে তার বাবাকে কথা দেয় যে সে নেহার সঙ্গে আর কখনো এসে দেখা করবে না, তার কথা বলবে না, তাকে ভুলে যাবে, তার পরিবারের সাথেও আর কোনো ঝগড়াই গ্যাঞ্জামে জড়াবে না। কারণ তার বাবা জানে ওরা অনেক প্রভাবশালী মানুষ, ওদের সঙ্গে জ্ঞান দান করে কখনোই পেরে উঠবে না, তাই আগে থেকে ছেলেকে সাবধান করে দিল। কিন্তু স্বাধীন নেহাকে কি ভুলে থাকতে পারবি? আচ্ছা ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব নেহাকে ভুলে যাওয়ার, কিন্তু আমি পারবো কি না বলতে পারি না। তবে তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি একটু ঘুমাবো, আমার খুবই খারাপ লাগতেছে, আবার একটু পড়তে হবে, 5 দিন পরে আমার ইন্টারভিউ আছে। হাজারো কষ্ট বুকে বয়ে বেড়াচ্ছে আকাশ, এই কষ্ট কাউকে প্রকাশ করতে পারতেছে না। একদিকে তার বাবার প্রতিশ্রুতি, অন্যদিকে নেহার মায়াবী চেহারা তার সামনে যেন জলজল করে ভেসে উঠতেছে। আকাশের মাথায় শুধু একটা কথাই আসতেছে যে আজ মধ্যবিত্ত পরিবারের সন্তান দেখে ধনী মানুষের কাছে তাদের কোনো মূল্য নেই, তারা যেন ব্যবহার করে। এগুলো ভাবতে ভাবতে চোখের কোণে পানি বের হয়ে আসছিল। হঠাৎ আকাশের ফোনের রিংটোন বেজে উঠল। ফোন বের করে দেখে নেহা ফোন করেছে। নেহা আপু কী বলবেন বলেন, এভাবে আর আমাকে ফোন দিয়েন না। আপনার বাবা এমনিতেই আমাকে হুমকি দিয়েছে, সে যদি আবার জানতে পারে যে আপনি আমাকে ফোন দিয়েছেন, সে যদি আবার জানতে পারে যে আপনি আমাকে ফোন দিয়েছিলেন, তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে। আমি শুধু তোকে কিছু কথা বলার জন্য ফোন করেছি, যদি কথাগুলো শুনতে চাস তাহলে আমি বলবো। কাউকে যদি ফাঁসিও দেওয়া হয় তাকেও তার শেষ ইচ্ছা তো জিজ্ঞেস করা হয়। আপনি যেহেতু আমার পছন্দের একটা মানুষ ছিলেন, শেষবারের মতোই আমার কাছে কোনো একটা আবদার করতেছেন, আমি অবশ্যই রাখবো। আপনি বলেন কি বলতে চান আপনি? আমি শুনতে পারলাম যে তুই নাকি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবি 5 দিন পর। আমাদের একসাথে থাকার স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা আমি এখনো জানি না, তবে আমি তোর জন্য দোয়া করি, তোর যেন চাকরিটা হয়ে যায়, তোর মা বাবার স্বপ্নটা যেন তুই পূরণ করতে পারিস। আর একটা কথা, আমাকে কখনোই ভুলে যাস না, আমাকে মনে রাখিস। আমি তো তোকে কখনোই ভুলতে পারবো না, আশা করছি তুই আমাকে এত সহজে ভুলে যাবি না। আমি তোকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। যদি জোর করে আমাকে বিয়ে দিতে চায় হয় তাহলে হয়তো আমি কিছু একটা করে ফেলবো। যাই হোক, এগুলো কথা আর তোর কাছে না বলি, ভালো থাকিস, তুই আর আমাকে ভুলে যাস না। আপনি কান্না করবেন না প্লিজ। আমি প্রথমে বলেছিলাম যে আপনার আর আমার সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আর দেখুন সেটাই হয়ে গেল। আফসোস, শুধু শুধু 2টা হৃদয় ক্ষত তৈরি হয়ে গেল। তবে এটা নিয়ে মন খারাপ করে থাকলে সামনের দিনগুলো অনেক কঠিন হয়ে যাবে। তাই আমরা সব কিছু ভুলে আবার আগের মতো নতুন করে শুরু করি। আপনি ভালো থাকবেন। আপনার সঙ্গে আর কখনো দেখা হবে কিনা জানি না, তবে আমার জন্য দোয়া রাখবেন। আপনার জন্য আমি দোয়া করব। ভালো থাকবেন, এটাই আমাদের শেষ কথা। আকাশ ফোনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে অজোরে কাঁদতে শুরু করলো নেহা। নেহাকে সে এতটাই ভালোবেসে ফেলেছিল যে নেহাকে সে এত সহজে ভুলতে পারতেছে না। যাকে ভালোবাসা যায় তাকে কি সহজে ভোলা যায়? নেহা আকাশের মতো শুধু কান্নাই করে যাচ্ছে, কারণ এই ভালোবাসাটা শুরু নেহা করেছিল। তাই সব থেকে বেশি কষ্ট নেহাই পাওয়ার কথা, আর সেটাই হচ্ছে। দুজনেই এখনো তিলে তিলে মরতেছে, না পাওয়ার খিদে যেন দুজনেরই অনেক বেশি পরিমাণে রয়ে গেছে। আকাশ অনেক কষ্টের পরে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, কারণ আর কয়েকদিন পরে তার ইন্টারভিউ। এভাবেই দেখতে দেখতে তার ইন্টারভিউ দিন চলে আসলো। আজকে সে ইন্টারভিউ দিতে যাবে, সবার কাছেই দোয়া চেয়ে নিচ্ছে। দেখুন, আমরা সব ক্যান্ডিডেটকে গিয়ে দেখলাম, পাশাপাশি আপনিও ছিলেন। আপনাকে দ্বিতীয়বার ডাকার অর্থ হচ্ছে আপনাকে আমরা এই চাকরিতে উপযুক্ত বলে মনে করতেছি। আপনার কোয়ালিফিকেশান থেকে শুরু করে প্রায় সবগুলোই আপনার মধ্যে আছে। আমরা আপনার মধ্যে একজনকে খুঁজতেছিলাম। যাই হোক, আপনাকে শীঘ্রই জয়েনিং লেটার পাঠিয়ে দেওয়া হবে, আর আপনার স্যালারি স্টার্ট হবে 42,000 টাকা। প্রায় 6 মাস পর নতুন করে এগ্রিমেন্ট হবে, 6 মাস পর আপনার স্যালারি হবে 70,000 টাকা, আর তারপরে বছরে বছরে এগ্রিমেন্ট হবে। এখন আপনি কি চাচ্ছেন, চাকরিটা করবেন তো? কি বলতেছেন স্যার? আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমার এত টাকা স্যালারি আর আমি চাকরি করব না। মানে চাকরির জন্য অনেক কষ্ট করেছি, এই চাকরি তো আমি অবশ্যই জয়েন করব। শুধু আমাকে বলুন কবে জয়েন করতে হবে। এখন যেহেতু কিছু ফর্মালিটিস এখনো বাকি আছে,
তাই আপনাকে দিয়ে দিন সময় দেওয়া হলো। আগামীকাল আপনি জয়েনিং লেটার পেয়ে যাবেন। জয়েনিং লেটারের পর 2 দিন পরে আপনি অফিসে জয়েন করবেন। তাহলে আপনার সঙ্গে 3 দিন পর দেখা হচ্ছে। কংগ্রাচুলেশনস আপনাকে। আজকে যদি পৃথিবীর ভেতর সবচেয়ে সুখী একটা মানুষ হয়ে থাকে সেটা আকাশ। কল্পনাও করতে পারেনি যে আজকে তার চাকরিটা এভাবে হয়ে যাবে। সে তো বাড়ি থেকে ভেবে এসেছিল তার চাকরি হবে না, কারণ কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি আর ক্যান্ডিডেট ছিল অনেকের মধ্যে থেকে। তার চাকরি পাওয়া অনেক ভাগ্যের একটা ব্যাপার। সে খুবই খুশি। এই খবর শোনার পরে তার বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই অনেক খুশি হয়েছে। নেহা খবরটা শোনার পর থেকে অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু এত কিছু করার পরও নেহার বাবা আকাশের সঙ্গে নেহার বিয়ে দিতে রাজি নয়। অবশেষে আমার দোয়া কবুল হয়ে গেল। আমি অনেক দোয়া করেছি তোর জন্য, যাতে অনেক বড় একটা চাকরি করবি, পরিবারের অবস্থা সচল করে নিয়ে আসবে। আমাদের দোয়াটা কবুল করে নিয়েছে আল্লাহ। এখন শুধু তুই মনোযোগ দিয়ে চাকরিটা কর, আর কিছুদিন পরে আমরা মেয়ে দেখতে তোকে বিয়ে দিয়ে দেব। তুমি একদম ঠিক কথা বলেছ। এখন মনোযোগ দিয়ে চাকরি করো। কিছুদিন পর তোর বিয়ে নিয়ে আমরা কথা বলবো। আমাদের ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আর সে চাকরি পেয়েছে। তা আবার যেন চাকরি নয়, বড় একটা কোম্পানিতে অনেক বড় একটা পদে চাকরি পেয়েছে। আকাশের আব্বু, তুমি একটা কাজ করো, এখনই বাজারে যাও, গিয়ে যত মিষ্টি কিনতে হয় কিনে নিয়ে এসো। আজকে সাথে খুশির দিন আমাদের, আমার ছেলে চাকরি পেয়েছে। এর থেকে আনন্দ আর কি হতে পারে। আজকে সবাইকে মিষ্টি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মার্কেটে যাচ্ছি, মিষ্টি কিনে নিয়ে আসি। আকাশের এই চাকরি পাওয়ায় নেহা অনেক খুশি হয়েছে। আকাশকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। এখন কি নেহার বাবার অভিমান ভাঙবে? আকাশ তো এখন অনেক বড় একটা চাকরি পেয়ে গেছে। এখনো কি নেহার বাবা টাকার পাওয়ার দেখাবেই? ভালোবাসার মূল্য কি তার কাছে একটুও নেই? নিজের মেয়েকে যে এত কষ্টে আছে সেটা হয়তো সে খেয়াল করে না কখনোই। বাবা শুনেছো তুমি কিছু? আকাশ কিন্তু অনেক বড় একটা চাকরি পেয়েছে, অনেক বেশি স্যালারি। এখন কি আমাদের নিয়ে কিছু ভাববে তুমি? এখন তো আরো বেকার নেই। তোমাকে বলেছি এগুলো নিয়ে আর কোনো কথা বলবে না আমার সঙ্গে। তারপরও তুমি আমার সঙ্গে এই বিষয়ে আবার কথা বলতে এসেছো। ওই ফকিন্নি কয় টাকার চাকরি পেয়েছে? ও সারা জীবনের যা ইনকাম করবে, আমি 1 বছরে তার বেশি ইনকাম করব। আর এই ফকিরের কথা বলতেও চাও আমাকে এসে? একবার নিষেধ করে দিলাম, এরপর থেকে আর ওর কথা আমার সামনে বলবে না, বলে দিলাম তোমাকে। বাবা তুমি কি আসলে আমার বাবা? তুমি কি আমার কষ্ট একটুও বোঝো না? আমি যে আকাশকে কতটা ভালোবাসি সেটা তুমি বুঝবে না? ভালোবাসার কষ্ট তোমার বোঝার কোনো অনুভূতি নেই, কারণ তুমি সেই রকম মানুষই না। তোমার মধ্যে কোনো ভালোবাসা নেই। তুমি শুধু আছো হিংসা ভেবে, তার টাকা নিয়ে। ভালোবাসা বলে তোমার মধ্যে কিছুই নেই। যা ছিল তোমার টাকা হওয়ার পরে সেগুলো পুরো ছাই হয়ে গেছে। তুমি তোমার মেয়ের কথা একবারও ভাবতেছো না, শুধু নিজের কথাই ভেবে যাচ্ছ। ঠিক আছে, আকাশকে ছাড়াই বাঁচতে পারবো আমি, তারপরেও তোমরা ভালো থেকো। নেহা অনেক রেগে গেছে তার বাবার উপরে। সে রাগ করে রুম থেকে বের হয়নি। তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরকম বাবা মেয়ের মধ্যে ঝগড়া শুনে নেহার মা নেহার সঙ্গে কি নিয়ে ঝামেলা হয়েছে তার বাবা সেটা শুনতে গেছে, কিন্তু নেহাকে অনেকক্ষণ দরজা নক করা বড় খুলতেছে না। কিন্তু নেহার আম্মু জানে, আর একটু একটু ফাঁকা জায়গা দিয়ে দেখতেছে যে নেহা ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করতেছে। এটা দেখেই নেহার আম্মু চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে নেহা রুমের সামনে সবাই এসে উপস্থিত হয়। কোনো মতে দরজাটা ভেঙে নেহাকে নিয়ে সোজা হসপিটালে চলে যাওয়া হয়। ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচাতে হবে। যত টাকা লাগে আমি দেব, সমস্যা নাই, কিন্তু আমার মেয়েকে বাঁচাতে হবে। আপনার মেয়ে এখন আগের থেকে একটু সুস্থ আছে, কিন্তু একটা কথা বলুন, আপনার মেয়ে এরকম গলায় দড়ি দিতে চাচ্ছে কেন? কি সমস্যা হয়েছে? তার যদি কোনো আবদার থাকে সেটা আপনারা পূরণ করার চেষ্টা করুন। কারণ একবার যে আত্মহত্যা করতে চায় সে বারবার ট্রাই করে। তাই আপনারা যেই বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে আপনাদের বাড়িতে সেটা সমাধান করার চেষ্টা করুন, না হলে কিন্তু আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি কি এখন নিহার সঙ্গে কথা বলতে পারবো? ওর সঙ্গে আমার কিছু কথা ছিল। ও কী জন্য এগুলো করলো আমি ওর মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন অবশ্যই, কিন্তু কথা ধীরে ধীরে বলতে হবে, বেশি জোরে কথা বলা যাবে না। আচ্ছা নিহামা,
আমাকে একটা কথা বলতো, তুমি এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে? তোমার তো একটাবার ভাবা উচিত ছিল যে তুমি আমাদের একমাত্র মেয়ে। তুমি যদি আমাদের এভাবে কষ্ট দিয়ে চলে যাও, তাহলে আমাদের নয়নের মণি হয়ে কে থাকবে? কিসে নয়নের মণি? তুমি আমাকে এরকম কথা বইলো না। তুমি তো আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আর আমার আর আকাশের মাঝখানে এসে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে না। তোমাকে আমার চেনা শেষ। তুমি আমাকে একটুও ভালোবাসো না, সেটা আমি জানি। যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে আমি যাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে কোনো সময় অপমান করে হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে না। তুমি যে কোনো একটা সমাধান করতে তোমরা। আম্মু, তুই আর এই কাজ করিস না। তুই যা চাস তবে তাই দেব। তুই যেভাবে বেঁচে থাকতে চাবি সেভাবেই থাকবি। আমি তোর পাশে আছি, কিন্তু তারপরও তুই এরকম কাজ করিস না। আমাদেরকে এরকমভাবে কষ্টে রেখে তুই কিভাবে এই কাজটা করতে চাচ্ছিলি একবার বলতো আমাকে। আম্মু, আমার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করলাম। কিন্তু তোমরা তো আমার সঙ্গে অন্যায় করেছো, সেটা তো তোমরা স্বীকার করতেছো না। একবারও আব্বু আকাশকে হুমকি দিয়েছে মেরে ফেলবে, ওকে ওর বাবা মাকে কাছ থেকে বের করে দিয়েছে, হুমকি দিয়েছে। কিন্তু দেখো, 5 দিনের ব্যবধানে আকাশ অনেক বড় একটা চাকরি পেয়ে গেছে, অনেক টাকা স্যালারি। এখন ওদের পরিবার আর কোনো দরিদ্র থাকবে না, আমার বাবারও কাজ খেতে হবে না। তারপর বাবাকে বললাম যে এখন তো অনেক বড় চাকরি পেয়েছে, এখন আমাদের বিষয়ে একটু ভাবো। তারপর উনি আমার উপর রেগে উঠলেন, আমাকে মারতে চাচ্ছিলেন। সেই জন্য আমার মাথা কাজ করছিল না, তাই আমি এই কাজ করে বসেছিলাম। তুই এগুলো নিয়ে আর কোনো কিছুই ভাবিস না। তুই এখন আগে সুস্থ হয়ে নে, আর আমি নিজে ওই ছেলের বাসার সঙ্গে কথা বলবো, দেখি তোর বাবা কি করতে পারে। এখন দেখতেছি তোমারই আমার বিপক্ষে চলে যাচ্ছ। তোমরা কি আমার ঘরের মানুষ নাকি বাইরের? তোমরা সবাই একটা বিষয় কেন বুঝতে পারছো না যে আকাশদের ফ্যামিলিতে কি এমন আছে? না আছে ভালো বাড়ি ঘর, না আছে জায়গা জমি, শুধু একটা চাকরি পেয়েছে। এটার জন্যই তোমরা এত ব্যস্ত হয়ে পড়েছো। ওর ভবিষ্যৎকে কিভাবে পরিবর্তিত সময় পার করবে? ছোট লোকের মতো কথা বইলো না, বুঝছো? এই যে তোমার এই সম্পত্তি, টাকা পয়সা, তোমার তো কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। যা পাবে সব মেয়ে পাবে, মেয়ের জামাই পাবে। তাহলে মেয়ে যদি পায় তাহলে জামাই তো এগুলোই পাবে। ওদের কোনো সমস্যা হবে না, সারা জীবন বসে থেকে খেতে পারবে। কিন্তু তুমি রাজি হচ্ছে না, কি বিষয় সেটা আমি কখনো বুঝতে পারতেছি না। দেখো, এখানে কিন্তু আমাদের মেয়ের জীবন বিপন্ন। আবার যদি কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে কিন্তু মেয়ের অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই ভেবে চিন্তে কথা বলো মেয়ের সামনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু ভাবার সময় দাও। আমি একটু ভাবি কি করা যায়। কথা বলি সবার সঙ্গে, দেখি সবাই কি মতামত দেয় আমাকে, তারপর না হয় ডিসিশন নেওয়া যাবে। নেহার মনে যেন আবার নতুন করে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার নতুন একটা আশা জ্বলে উঠতেছে। তার মা এখন রাজি হয়ে গেছে আকাশের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার বাবা এখনো আগের অবস্থানে আছে। সে শুধুমাত্র কিছু সময় চেয়েছেন, যদি তার ভালো মনে হয় তবে সে আকাশের সঙ্গে তার বিয়ে দিবে, নাকি আগের মতোই বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে তাদের দুজনের মাঝখানে। তবে এবার কিছুটা পরিবর্তনশীল কারণে এবার নেহার আম্মু তাদের এই বিয়ের পক্ষে, শুধুমাত্র একজন মানুষ বিপক্ষে, সেটা হচ্ছে নেহার বাবা। তবে নেহার ভালোবাসার সামনে নেহার বাবার এই অভিমান কি টিকে থাকতে পারবে, নাকি সেও পরিস্থিতির শিকারে রাজি হয়ে যাবে? আম্মু, তুমি একটা কাজ করো, একটু আকাশকে ফোন দাও, আমার কথা বলো, সবকিছু খুলে বলো। দেখো, 5 মিনিটের মধ্যে আমার কাছে চলে আসবে। তুমি বুঝতে পারবা যে আমাকে ও কি পরিমাণ ভালোবাসে। হ্যালো আকাশ, আমি নেহার আম্মু বলতেছি। আমি এখন নেহাকে নিয়ে হসপিটালে আছি। তুমি কি একটু হসপিটালে আসতে পারবে? নেহা শুধু তোমার কথা বলতেছে, তুমি একটু তাড়াতাড়ি করে হসপিটালে আসো, নেহা তোমার সঙ্গে কথা বলবে। কেন আন্টি, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই হসপিটালে আসতেছি। আর ততক্ষণে নিয়ে আগে বলুন জন্য অপেক্ষা করতে। আমি বলেছিলাম না আম্মু যে ও আমার কথা শুনলে ছুটতে ছুটতে চলে আসবে? তুমি দেখো, একটু পরেই ও সেখানে হাজির হবে। ও আমাকে এতটাই বেশি ভালোবাসে, সেটা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু কখনোই এই ভালোবাসা প্রকাশ করেনি। আকাশ আমাকে কখনো বুঝতে দেয়নি যে ও আমাকে ভালোবাসে। ওই ভালোবাসার সব সময় নিজের কাছে লুকিয়ে রাখতেই পছন্দ করে।
তোমার আব্বুর সঙ্গে আমিও বরাবর এই সম্পর্কে বিপাক ছিলাম, কিন্তু তোমার এই পাগলামির জন্য আমি রাজি হতে বাধ্য হয়েছি। আমরা তোমাকে খুব আদর যত্ন দিয়ে বড় করেছি। তোমার আব্বু তোমার এই ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। আমার কথাতে হয়তো অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তুমি ওই ছেলেকে পছন্দ করো, পাগলের মতো পছন্দ করো। সেজন্যই আমি তোমাদের এই সম্পর্ক রাজি হলে কখনোই হতাম না। অবশেষে নেহা ও আকাশের সম্পর্ক এক হতে চলেছে, কিন্তু নেহার বাবা এখনো তার এই সম্পর্কের বিপক্ষে। কিন্তু নেহার আম্মু নেহার এরকম পাগলামি দেখে নেহার পক্ষে। কিন্তু নেহার বাবা এখনো অনেক রেগে আছে নেহার উপর। এখনো অনেকটুকু সংশয় রয়ে গেছে, যদি নেহার বাবা আকাশের কোনো ক্ষতি করে ফেলে তখন পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাবে। এদিকে আকাশ পাগলের মতো হয়ে গেছে নেহাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখে। এদিকে নেহার বাবা আকাশের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছে ধীরে ধীরে, যে আকাশ কি সত্যিই চাকরি পেয়েছে নাকি। আচ্ছা, তুই কি সত্যিই সব খোঁজ খবর নিয়ে এসেছিস? দেখ, যেটাই বলিস সত্যি করে বলিস, কোনো মিথ্যা কথা যেন বলিস না। কাকা, আপনাকে কি আমি কখনো কোনো ভুল খবর দিয়েছি? আমার খবর কিন্তু কখনোই মিথ্যা হয়নি। আপনাকে যেটাই বলেছি সত্যি বলেছি, এটা আপনি নিজে জানেন। আর যে ছেলেটার কথা আপনি আমাকে বলেছেন, আকাশ নাম ওর, ও সত্যিই চাকরি পেয়েছে, আর অনেক ভালো একটা চাকরি পেয়েছে। ওর স্টার্টিং স্যালারি 42,000 টাকা, 6 মাস পর সেটা বের হবে 70,000 টাকা। তারপরও তো প্রতি বছর এগ্রিমেন্ট হবে, আবার অনেক ভাতা আছে। আসলে ছেলেটা অনেক ভাগ্যবান, এত ভালো একটা চাকরি ভাগ্যের জোরেই পেয়ে গেছে। বলিস কি? আমি তো ভেবেছিলাম ওই ছেলের হয়তো মিথ্যা কথা বলতেছে আমাকে, কিন্তু এখন তো দেখতেছি আমার ভাবনা পুরো উল্টো। আমি তো ভাবতেই পারছি না যে ওই ছেলেটা এত ভালো চাকরি পেল কি করে। পেলো কিভাবে সেটা বুঝতে পারতেছি না। ইন্টারভিউতে পেরেছে, ওখানে ইন্টারভিউ দিয়েছিল অনেকেই, কিন্তু শুধুমাত্র আকাশী ইন্টারভিউতে সবচাইতে ভালো রেজাল্ট করেছে, সবার মন জয় করে চাকরি পেয়েছে। এমনি এমনি চাকরি হয় নাই, ও আসলে অনেক ভালো একটা ছাত্র, সেজন্য এত ভালো একটা চাকরিও পেয়ে গেছে। যাক, সত্যিটা শুনে ভালো লাগলো। তবে ওই ছেলেটা যে এত পরিশ্রমী আমি সেটা কল্পনা করতে পারিনি। যদি ছেলেরাও জেদ করে তাহলে এখনই জেদ করা উচিত। আচ্ছা, তুই এখন যা, যদি আবার তোকে প্রয়োজন হয় তাহলে আবার তোকে ডেকে নেব। এখন আমি একটু আমার মেয়ের কাছে যাব। নেহার বাবা এরকম আকাশের ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা অন্যরকম একটা ইঙ্গিত দিতেছে। তবে কি নেহার বাবাও আকাশকে পছন্দ করতে শুরু করেছে? আকাশ এত ভালো একটা চাকরি পেয়েছে, নেহার বাবা শুনে একটু হলেও খুশি হয়েছে। এখন তার মেয়ের এই পাগলামিটা কি এখন সে মেনে নিবে? তাদের দুজন কি সে এখন এক সুতোয় গেঁথে দিবে? এদিকে হসপিটালে আকাশ এসে উপস্থিত হয়েছে। নেহার মা আকাশকে দেখে বাইরে চলে যাচ্ছিল। আন্টি, আপনি ভালো আছেন? আপনি এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমাকে আগে বলতে পারতেন। এটা হয়েছিল আমাদের ভুলের কারণে। এখন পরিচিত আগের চেয়ে অনেক ভালো। তবে তোমরা এই সম্পর্ক নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি, সমস্যা নেই। আর ভয় পেতে হবে না। তুমি যাও, গিয়ে নেয়ার সঙ্গে কথা বল। আপনার কি কাজটা করা ঠিক হয়েছে বলেন? আপনাকে আমি বলেছিলাম যে ধৈর্য ধরে থাকতে, যদি কপালে থাকে একদিন ঠিকই আমরা এক হয়ে যাব, কিন্তু আপনার দেখতেছি সেই ধৈর্যটাই নেই। প্রথমত আমাকে আর আপনি করে বলতে হবে না, এখন থেকে তুমি করে বলো। আর পরের যে কথাটা বললে ধৈর্য, আমি অনেক ধৈর্য ধরে থাকছি, কিন্তু সেদিন আমার বাবা মার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল, তোমার নামে অনেক খারাপ কথা বলেছিল, তাই আমি এত পরিমাণ রাগ হয়ে গিয়েছিল বুঝতে পারিনি আমি কি কাজ করতেছি। তোকে যে বেঁচে আছো এটাই অনেক আমার জন্য, কিন্তু এরকম কাজ আর কখনোই কইরো না, এটাই তোমার কাছে চাওয়া। তোমাকে তো আমি হারাতে পারবো না। এখন আমাকে আল্লাহ অনেক দিয়েছে, ভালো একটা চাকরি পেয়েছি, তোমাকে পেয়ে যাই তাহলে আর কিছুই লাগে না জীবনে। শুনলাম তো অনেক বড় একটা চাকরি পেয়েছো, কিন্তু চাকরি পেয়ে তো অহংকারী হয়ে যাবে না? আমার বাবার মতো তো আমাকে কষ্ট দেবে না? এটা কেমন কথা বলতেছো? তোমাকে কখনোই কষ্ট দিব না, বুঝতে পেরেছো? আমি যতদিন বেঁচে আছি তোমাকে আমার বুকে আগলে রাখবো, ভালোবেসে কখনোই কষ্ট পেতে দেব না। আর আমি অহংকারী তো দূরের কথা, এ কথা কখনো ভাবতেও পারি না। আমি গরিব ঘরের ছেলে, আমি অভাবের সংসারে বড় হয়েছি, আমি কখনোই এমন অহংকারী হব না। আচ্ছা,
তোমার বাবা কি এখনো আমাদের উপর রাগ করে আছে? এখন তো রাগ করে আছে, রেগে হসপিটালে কোথায় যেন চলে গেছে। কিন্তু সমস্যা নেই, আম্মু আমার পক্ষে আছে। যেখানে আম্মু রাজি হয়ে গেছে, আব্বু রাজি, সেখানে সমস্যা হবে না। আর তুমি তো এখন আগের মতোই বেকার নাই যে তারা রাজি হবে না। এখন কিন্তু আব্বু সহজে রাজি হচ্ছে না, কিন্তু সে রাজি হয়ে যাবে। তাদের দুজনের ভালোবাসা যেন দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কিস করতেছে। নেহা তো পাগলের মতো করতেছে। আকাশকে এত কাছে পেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে সজোরে শুধু কিস করতেছে। এটা বাইরে থেকে ডাক্তার দেখে ফেলে। ডাক্তার লজ্জায় ভিতরে ঢুকে না, হাসতে হাসতে চলে যাচ্ছিল। আকাশ, কি ভিতরে নাকি মেয়ের সঙ্গে কথা বলতেছো নাকি? ও হ্যাঁ, নেহার সঙ্গে কথা বলতেছে। ও অনেক কষ্ট পেয়েছে, প্লাস ভয় পেয়েছে। নেহার এরকম সিদ্ধান্তের জন্য এখন আর আমাদের এরকম করা উচিত নয়। আমার আর ওদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। যেখানে নেহা এরকম পাগলামি করতেছে, আমি আর কি করব? আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর জন্য যে ওর থেকে ভালো ছেলে আমার হাতে আছে। ওরাও আমাদের মতো এরকম ধনী, কিন্তু কি করব? আমার মেয়ে তোমার কথা শুনলো। যাই হোক, ভালো করেছে, সুখী হোক, এটাই। নেহার বাবার কথা শুনে মনে হচ্ছিল সে বুকে পাথর চেপে দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিয়েছে। তার বাবা এখনো আকাশের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একমত নয়। সে এখনো আকাশের বিপক্ষেই। যদিও সে চাকরি পেয়েছে, তাই তাদের মেয়ের কারণে তাদের এই সম্পর্ক মেনে নিতে হচ্ছে। এছাড়া আর কোনো উপায় তাদের কাছে এখন নেই। আকাশের সামনে হাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। আজকে থেকে তুমি শুধু আমার, তোমাকে আমি কারোর হতে দিব না। এখন তোমার বাবার রাজি থাকুক বা না থাকুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এত ভালোবেসে ফেলেছো আমাকে যে আমার জন্য এখন সবার সাথে লড়তে প্রস্তুত তুমি। আগে তেমন ছিলে না। এত পরিবর্তনের কারণটা কি? যাই হোক, সেগুলো শুনে তারা আমার কোনো লাভ নেই। তুমি আমাকে এভাবে ভালোবাসা দিয়েছো, সেটাই আমার জন্য অনেক। এর থেকে বেশি কিছুই আর আমি চাই না। এইভাবে আমাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে পাশে রেখো সারা জীবন। হ্যাঁ, অবশ্যই। সারা জীবন তোমাকে এভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে নিজের কাছে রেখে দিব। তোমার সকল চাহিদাই আমি পূরণ করব। আজকে থেকে তুমি আমার পরিবারের অংশ হতে চলেছ। এত দুঃখ কষ্টর পরে আজকে তাদের মিলন হয়ে গেল। ভালোবাসা এমনই হয়। একে অপরকে বিশ্বাস, ভালোবাসা, প্রতিশ্রুতি যদি থাকে, সেই ভালোবাসা কখনোই অপূর্ণতা থাকে না। একে অপরকে মন থেকে যদি ভালোবাসে, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকলে সে ভালোবাসা কখনোই অপূর্ণতা থাকে না। একজন আরেকজনের হাত শক্ত করে ধরেছিল, তাই আজকে তাদের ভালোবাসার পূর্ণতা হলো। পৃথিবীর সকল ভালোবাসাই পূর্ণতা পাক। এভাবে আমাদের এই গল্পের সমাপ্ত হয়ে গেল। সবাই ভালো থাকবেন। সমাপ্ত।